2-3 রকম মিষ্টির এবং একটি দইয়ের প্রিপারেশনের ইচ্ছা আছে সেটা করার। রসগোল্লা যদি একটা মিষ্টি আইটেম বলছি, চকোলা বা রসগোল্লা, যেমন চকোলা বা কেক কাটলে ভেতর থেকে চকলেট বেরিয়ে আসে, সেরকমই রসগোল্লার বা গোলাপজামের মধ্যে এই জিনিসটা করার চেষ্টা করছি। আর একটা করছি সেটা হচ্ছে সবাই আইসক্রিম খেয়ে যে কোনের মধ্যে, আমি চেষ্টা করছি কোনের মধ্যে দই করার, যাতে নিউ জেনারেশনও তার স্বাদ পাবে এবং ওল্ড জেনারেশনও তার ট্র্যাডিশনাল জিনিসটা পাবে। কেমন আছো? এই ভালো। কেমন লাগছে আজকে এখানে এসে? অবশ্যই ভালো লাগছে। আনন্দ সুইটস মিষ্টির দোকান তো মুর্শিদাবাদে একটা ল্যান্ডমার্ক হয়ে আছে, তো কেমন করে স্টার্ট হলো এই জার্নিটা? স্টার্ট জার্নি হয়েছে 1977 সালে। আনন্দ সুইটের প্রতিষ্ঠাতা আমার ঠাকুরদা স্বর্গীয় বিষ্ণুপদ সাহা, তিনি প্রথম স্টার্ট করেন। এবং স্টার্ট করেন বলতে শুরু নয়, তার এটা একটা প্যাশান ছিল যে একটা মিষ্টির দোকান করব, সেখান থেকে শুরু হয়। তো কারিগর খোঁজা তখনকার দিনে কেমন করে হতো? তখনকার দিনে একটা ক্রাইসিস ছিল লোকের, হিউজ একটা কাজের ডিমান্ড ছিল লোকের। এবং তখনকার দিনে আমাদের যারা কারিগর ছিলেন, যিনি ছানাবড়া প্রতিষ্ঠাতা করেছেন, যে পটল ওস্তাদ, তার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন নান্টু দাদু আমরা বলি, আমি তাকে দেখিনি কোনোদিনও, সেই নান্টু দাদু আমাদের দোকানে তখন কারিগর ছিলেন। তারপরে আমি যাদেরকে দেখেছি ছোটোবেলায়, সন্তোষ দাদু, তিনি একজন কারিগর ছিলেন। দোকান স্টার্ট থেকে, শুরুর দিন থেকে যতদিন যিনি সামর্থ্য ছিলেন ততদিন আনন্দ সুইটসে তিনি কাজ করে গেছেন। এবং সেলসম্যানের যদি কথা বলি, দুর্গা কাকা, উনি আগে মোহন সিনেমা হলে তখন কাজ করতেন। কাজ করতে করতে ওখানে ভালো লাগে না, তখন দাদুর কাছে এসে বলে, তখন ঠাকুরদার কাছ থেকে তিনি প্রথম সেলসম্যান আমাদের তিনি। তোমার দাদুকে কি ইন্সপায়ার করলো এত সুন্দর জার্নিটাকে স্টার্ট করার জন্য? দেখুন, দাদুর ইন্সপিরেশন যদি বলেন, তাহলে আমরা হচ্ছে ময়রা সম্প্রদায়। ময়রা মানে যারা মিষ্টি তৈরি করে, এবং এটি সমাজের নবপল্লবের মধ্যে একটি পল্লব। মানে যেমন আপনি ভালো করে দেখতে পারেন, ডোম হাত না দিলে যেমন বৈতরণী পার হয় না বলে, বা নাপিত না ছোঁয়ালে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না, সেরকমই ময়রা যতক্ষণ না ময়রার হাতে মিষ্টি না পাচ্ছে ততক্ষণের কোনো কাজ সম্পন্ন নয়। ওই জন্য বাঙালির দেখবেন অন্নপ্রাশন হোক বা বিয়ে হোক বা শ্রাদ্ধ অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, মিষ্টি মাস্ট। বাঙালির শেষ পাতে মিষ্টি থাকে এই কারণে যে ময়রার হাতে ছোঁয়া থাকে, মানে সমস্ত বিপদ থেকে উদ্ধার করা হলো। এবং সমাজও সেইভাবে তৈরি করে রেখেছে যাতে এরা কোনোভাবে অসুবিধা না হয়। এবং আমাদের পরিবারের প্রত্যেকটা, মানে আমাদের যারা আত্মীয় স্বজন আছে, প্রত্যেকেরই মিষ্টির দোকান আছে, মিষ্টি ব্যবসা সবাই। সেখান থেকেই আমার ঠাকুরদার ইন্সপিরেশন হয় যে না, নতুন একটা ব্যবসা খোলা যাক। এই ব্যবসাটাকে এই 3 জেনারেশন ধরে তুমি কিভাবে ইভলভ দেখছো? দেখুন, ইভলভ বলতে গেলে এখন মানে ঠাকুরদার জেনারেশন বা বাবাদের জেনারেশন যদি বলি, তখন ব্যবসা মিষ্টির ব্যবসা হিসেবে খুব ইজি ছিল। বাট এখন মার্কেটে খুব টাফ। যে কোনো মিষ্টি কম্পিটিশান তো আছে, তার সঙ্গেই একটা হাইজিন ম্যাটার করে, প্লাস ডায়েট একটা হিউজ। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ডায়েট কন্ট্রোল মিষ্টি খান না। মিষ্টি খান, বাট মানে আগেকার লোকে আমি এমনও দেখেছি, একটা বিয়ে বাড়িতে কেউ কেউ আছেন, ছোটোবেলায় বাবাদের মুখে গল্প শোনা, যে বিয়ে বাড়িতে গেছে মানে ওই বালতি উল্টাচ্ছে না ততক্ষণ মিষ্টি খেয়ে যাবে। এমনও আছে, এখনও যে তিনি আছেন, মানে বাবাদের মুখেই গল্প শোনা, বাবা জেঠুদের মুখেই 30-40 পিস রসগোল্লা খাওয়া তার কাছে কোনো ব্যাপার না, খাওয়ার পর সমস্ত খাওয়ার পর। এই যে একটা মিষ্টির চাহিদা, এখনকার জেনারেশন কী করে, খুব বেশি হার্ডলি 1টা থেকে 2টো মিষ্টি, ব্যাস, তার বেশি নয়। সেই জিনিসটার জন্য একটা আমাদের মার্কেটেও একটা অটোমেটিকলি একটা সেল হওয়ার যে একটা ইয়েটা, সেটা কমে গেছে। তোমার দোকানের ছানাবড়া তো খুব ফেমাস, তো এই আইকনিক মিষ্টির রহস্য কি? আইকনিক মিষ্টির রহস্য যদি বলতে হয়, তাহলে পটল ওস্তাদের ওই টাইমটা যেতে হয়। তখন নবাব আমলের একজন নবাবের গেস্ট এসেছিলেন, তাকে নতুনত্ব মিষ্টি খাওয়ানোর জন্য নবাব তখন তাকে বলে যে একটা নতুনত্ব মিষ্টি তৈরি করো। তখন তিনি ছানার সঙ্গে পরিমাণ মতো আটা এবং বড় এলাচ দিয়ে এই ছানাবড়া তৈরি করেন। সেই ছানাবড়ার ট্রেডিশনই এখনও অবধি চলে আসছে। এবং রামকৃষ্ণ মিশনের যিনি সন্ন্যাসী ছিলেন, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, তারাও বড় বড় ছানাবড়া নিয়ে গেছেন। বহরমপুরে যে কোনো ভিআইপি যারা এসছেন,
ভিআইপি ভিভিআইপি প্রত্যেকে এই ছানা বড়া দিয়ে স্বাগত জানানো হয়েছে। তো তোমাদের ওয়াইন ছানা বড়া আমি দেখলাম, তো ওটার রহস্য কি? রহস্য বলতে এই যে রহস্যটা আমি একটা আমার বাবার কথাই বলি, সবই যদি বলে দিবে তাহলে ময়রা খাবে কি। সেটা নয়, একটা নতুনত্ব, নতুন জেনারেশনের কাছে একটা ছানা বড়া, ট্র্যাডিশনাল যে ছানা বড়া, সেই ছানা বড়াটাকে নতুনভাবে একটা রিপ্রেজেন্ট করা, এটা আমার টার্গেট ছিল। যে নতুন যারা ইয়ং জেনারেশন যারা আছে, ছানা বড়া, ট্র্যাডিশনাল ছানা বড়া ট্রের মধ্যে দেখেছে, কেউ হাঁড়ির মধ্যে দেখেছে, কিন্তু বোতলের মুখটা শুরু, পেটটা মোটা, সেই পেটের মধ্যে ছানা বড়াটা আছে। এটা একটা দৃষ্টি আকর্ষণের জন্য। হ্যাঁ, আমি তো দেখে বুঝতেই পারছি না ওটার ভেতরে কি করে মিষ্টিটা গেল। ওই তো বলে দিলাম আমার বাবার কথায়, সবই যদি বলে দিবে তাহলে ময়রা খাবে কি। বাঙালির কোনো শুভ অনুষ্ঠান মানেই মিষ্টি, ল্যাংচা, চমচম। তো তোমার কি মনে হয় এই মিষ্টিটা বাঙালির সাথে কিভাবে এতটা জুড়লো? বাঙালির সঙ্গে জুটলো বলতে, বাঙালি আগাগোড়া খাদ্যরসিক, এবং মিষ্টি একটি খুবই লোভনীয় খাদ্যবস্তু। আপনি যতক্ষণ না মিষ্টি খাচ্ছেন ততক্ষণ বাঙালির তৃপ্তি সম্পূর্ণ হওয়া কোনোদিনও সম্ভব নয়। এবং এই ট্র্যাডিশন আসছে কবে থেকে বলা খুব মুশকিল, কারণ কেউ জানে না যে কবে থেকে এই মিষ্টির সৃষ্টি হয়েছে বাঙালির পাতে। বাঙালির 12 মাসই মিষ্টি লাগবে। ইভেন এখনও এমন লোক আছেন যারা প্রত্যেক দিন রাত্রেবেলা, দিনের বেলা না হলেও রাত্রেবেলা একটা মিষ্টি লাগবেই লাগবে। এই বাঙালির মাছে ভাতে বাঙালি বলে, কিন্তু কথাটা হওয়া উচিত ছিল মিষ্টিতে বাঙালি। তুমি কিভাবে তোমার মিষ্টির কোয়ালিটি এবং অথেন্টিসিটি মেনটেন করছো এই কম্পিটিটিভ মার্কেটে? দেখুন, যদি কোয়ালিটি মেনটেন করার কথা বলা হয়, তাহলে আমার ঠাকুরদা যখন দোকানটি তৈরি করে তখন থেকে একটা কথাই মানে আমি শুনিনি, পরে শুনেছি, এবং বাবাদের মুখে একটা কথা শুনেছি, যে আনন্দ সুইটসে কোনোদিনও কোয়ালিটির সঙ্গে আপোস করবে না। সেটা আজও করা হয় না। এবং সেই জিনিসটা মেনটেন করার জন্য আমাদের কেমিক্যাল টেস্ট যেটা করা উচিত অ্যাজ ফুড সেফটি গাইডলাইন্স, সেটা করা হয়। প্লাস মনে করুন, আমরা যে মশলা ইউজ করি সেটা আমরা নিজেরা তৈরি করি, আমরা কোনো পারচেস করে নিয়ে আসি না। যেটা বেসন করি সেটা আমরা নিজেরা ছোলার ডাল কিনে নিয়ে এসে সেটাকে রোদে দিয়ে গরম করে পিষিয়ে তারপরে সেটা বেসন হিসেবে ইউজ করি। যেটা আমরা ময়দা ইউজ করি সেটা আমরা গম নিজেরা দাই থেকে কিনে নিয়ে এসে তৈরি করি ময়দা বা আটা, সেটা সেম প্রসেস। ছানা যারা আসে তারা আমার ঠাকুরদার সময় থেকে তাদের জেনারেশন দিত, এখন যারা দিচ্ছেন তার ঠাকুরদারা দিতেন। আমি যেমন আমার ঠাকুরদার বিজনেস করছি, তারাও তাদের পূর্বপুরুষের বিজনেসটা চালিয়ে আসছে, এবং তারা 12 মাসই আসে। এমন নয় যে আজকে ছানা নিলাম কালকে বন্ধ করে দিলাম, তারা চলবে কীভাবে, সেটাও নয়। এবং তারা যেন 12 মাস আমার কাছে আসতে পারে, তাদের যেন কোনোভাবে অসুবিধা না হয়, সেটা আমরা মেনটেন করি। একটা 12 মাসে একটা রেট ঠিক করা থাকে, সেই রেটে তারা দিয়ে যাবে। ঠিক নির্দিষ্ট টাইম মতো বছরে একবার করে তাদের রেট বেড়ে যাবে অটোমেটিক্যালি। এই জিনিসগুলো মেনটেন করতে হয়, এবং অবশ্যই তাদের সুবিধা অসুবিধা আমাদের পাশে দাঁড়াতে হয়, যাতে তাদের কোনো প্রবলেম হলে আমরা যেন সবার আগে তাদের কাছে হেল্প করতে পারি। তাদের বিশ্বাসটা আমরাও যেমন অর্জন করতে পারি, তারাও আমার যেন বিশ্বাসটা অর্জন করে থাকবে। কেউ যদি একটা ছানার মধ্যে কিছু মিশিয়ে দেয়, এখনকার যুগে মুর্শিদাবাদের মতো শহরে যেখানে কোনো ফুড ল্যাবরেটরি নেই, যেখানে ফুড প্রোডাক্ট টেস্ট করা যাবে, সেখানে নেই। সেখানে আমাদের এক্সপিরিয়েন্সটাকে আমাদের কাজে লাগাতে হয়। আমরা ছোটোবেলা থেকে যে শিখেছি ছানার কোয়ালিটি কীভাবে, কোনটা খারাপ ছানা, কোনটা ভালো ছানা, কোনটা খারাপ দুধ বা কোনটা ভালো দুধ, সেটা চিহ্নিত করার যে একটা ট্র্যাডিশনাল একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা মেনটেন করি আপাতত। এবার ভবিষ্যতে যদি গভর্নমেন্ট হেল্প করে বা কোনো ল্যাব হয়, অবশ্যই আমরা টেস্ট করব। তবে আমাদের এখন বহরমপুরে যেহেতু নেই, মুর্শিদাবাদ শহরে যে ল্যাব নেই, কলকাতা শহরে আমাদের টেস্টিং করতে আমরা পাঠাই। সেটা হয়তো প্রতিদিন সম্ভব হচ্ছে না, সেটা আমরা 6 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর আমরা টেস্ট করতে পাঠাই। তুমি তোমার দোকানের মিষ্টি খাও? অবশ্যই খাই। কটা খাও দিনে? দিনে কটা খাই সেটা নয়, মিষ্টি আমাদের খেতেই হয়। তার কারণ হচ্ছে, যেহেতু আমাদের ওই যে বললাম ল্যাব নেই, টেস্ট করার কোনো জায়গা নেই, আমাদের যে মুখটাই আমাদের শ্রেষ্ঠ এখন ল্যাবরেটরি। হয়তো এক্সপিরিয়েন্স আছে, যেমন রসগোল্লার রস আমরা চেক করি, হয়তো কারিগর কাজ করছে, হঠাৎ করে আমরা চেক করে হয়তো দেখি যে মিষ্টির চেহারাটা ঠিক লাগছে না বা রসটা ঠিক লাগছে না, তখন আমাদের খেতে হয় যে ভেতরে কী প্রবলেম হয়েছে সেটা জানার জন্য। বা কোনো মিষ্টি হয়তো এমনও দিন আছে যে গরমের সময়, যেমন 46 ডিগ্রি বা 42 ডিগ্রি গরম পড়ছিল, মিষ্টি তৈরি করার আধ ঘন্টা 1 ঘন্টা পরে মিষ্টি নষ্ট হয়ে যাচ্ছিলো। কেন হচ্ছিল?
এই কেন কারণটা বুঝতে গেলে আমাদের ভেতরে যেতে হবে, ভেতরে যেতে গেলে আমাদের খেতে হবে। এবং পার ডে যদি হিসাব করি প্রচুর মিষ্টি খাওয়া হয় অ্যাজ এ টেস্ট করার জন্য। টেস্ট অল্প অল্প করে অত রকম আইটেম টেস্ট করতে গেলে অটোমেটিকলি প্রচুর পরিমাণে খাওয়া হয়ে যায়। তোমার দোকানে তোমার প্রিয় মিষ্টি কি? আমার দোকানে আমার প্রিয় মিষ্টি সব কিছুই সব কিছুই মিষ্টি আমার পছন্দ, কারণ মিষ্টি আমার বাবাও খেতেন, আমার ঠাকুরদাও খেতেন। বাবার তো বেশি ছিল কড়া পাকের মিষ্টি, আমিও ওইদিকেই গেছি, কড়া পাকের মিষ্টিটাই বেশি পছন্দ করি। তোমার কাস্টমার এলো, মিষ্টি খেলো, দিয়ে তোমার মিষ্টির প্রশংসা করলো, তো তোমার কেমন ফিলিং আসে তখন? অবশ্যই ভালো ফিলিং আসে, কারণ এই জিনিসটা যাতে আমরা চাই সবসময় কাস্টমারের মুখে হাসি দেখার জন্য। মিষ্টি খেয়ে যেন তার মনেও মিষ্টি আসে, মুখে তো মিষ্টি আসবেই, তার মনেও যেন মিষ্টি আসে, সেটাই আমরা চেষ্টা করি। এবং সে যখন মুখে মিষ্টি থাকে, মনেও যখন মিষ্টি হয়, অবশ্যই মনে ভালো লাগবে। জেনারেশনাল বিজনেসে তো অনেক স্ট্রাগল থাকে, তো তোমরা কিভাবে এত স্ট্রাগল ফেস করলে? স্ট্রাগল ফেস করা বলতে, দেখুন ছোটোবেলা থেকেই দেখে এসেছি কী কী মাইনাস পয়েন্ট আছে। প্রত্যেকটা ব্যবসাতে মাইনাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্ট আছে। এবার ছোটোবেলা থেকে দেখে এসেছি কোথায় কোথায় মাইনাস পয়েন্ট, কোনটা প্লাস পয়েন্ট আছে। আমরা ধরেই রাখি যে মাইনাস পয়েন্টটা কোথায় আছে, মাইনাস পয়েন্ট ধরে এগিয়ে চলো, প্লাস পয়েন্ট হলে তো ভালোই। এটাই আমাদের টার্গেট থাকে যে মাইনাস পয়েন্টটা কোথায় কোথায় হতে পারে। তুমি কিভাবে ট্র্যাডিশনাল মেথড আর মডার্ন টেকনিককে ইউজ করে তোমার মিষ্টিকে তৈরি করছো? দেখুন, মডার্ন টেকনিক আসতে বলতে সব কিছু মেশিনারি হয়ে যাচ্ছে, সেখানে ট্র্যাডিশনাল জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং অ্যাজ পার ফুড সেফটির গাইডলাইন্স আমাদের হারাতে হবেও, কিছু করণীয় নাই। এবং অবশ্যই সেই জন্য হাইজিন মেনটেনটা হবে, যাতে মানুষের কাছে আরও ভালো জিনিসটা, নন টাচেবল যে প্রোডাক্ট আমরা পৌঁছানো, সেটা করতে পারবো। ট্র্যাডিশনাল জিনিসটা করতে গেলে আমাকে যে গরুর যে খাবার দাবার, সেগুলো আমাকে মেনটেন করতে হবে, প্লাস সেই জিনিসটাকে মেনটেন করা হয়, যেমন ছানার গুণগত মান যাতে ঠিকঠাক রাখে, সেইভাবে ট্র্যাডিশনাল জিনিসটা ওইভাবে মেনটেন করতে পারবো। এবং নতুন জেনারেশনের যে মেশিন আসছে, সেই মেশিনারিগুলোকে আরও আপডেট মেশিনারি নিয়ে এসে তা আরও সুন্দরভাবে কাস্টমারের কাছে পৌঁছানো যায়, সেটাই চেষ্টা করছি। তোমার কোথাও মনে হয় না যে বাঙালির যে কালচারাল হেরিটেজ, যে মিষ্টিটা ছিল, সেটা কোথাও কোথাও হারিয়ে যাচ্ছে? অনেক মিষ্টির দোকানে হারিয়ে যাচ্ছে, তারা খুবই নতুনত্ব এনে ফেলছে, সেটাকে কি করে প্রিজার্ভ করবে? দেখুন, ব্যবসা জিনিসটা এমনই না যেখানে নতুন জেনারেশন যেটা চাইবে সেখানে আমাকে ইনভলভ হতে হবে। তো অবশ্যই পুরনো জিনিসটাকে আমাকে ধরে রাখতে হবে। এমন নয় যে পুরনো জিনিসটাকে একবারে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন জিনিসটাকে ধরলাম, সেটা নয়। যেমন সন্দেশের আমি যদি বলি, পুরনো জিনিসের যারা পুরনো একটু ঘরানার লোক আছেন, তারা একটু কড়া পাকের মিষ্টি, একটু ট্র্যাডিশনাল মিষ্টি, ঘি থাকবে সন্দেশের মধ্যে, ঘি বা এলাচ এই টাইপের জিনিস থাকবে। নতুন জেনারেশন যারা আছে তারা কোনো ঘিটি নয়, একটু রংচঙা হবে, একটু সুন্দর দেখতে হবে, একটু কারুকার্য করা থাকবে, বিভিন্ন টেস্ট হবে। যেমন শীতের সময় আমের টেস্ট লাগবে, বা মিষ্টির মধ্যে লঙ্কার স্বাদ লাগবে, মিষ্টি এবং চকলেটের একটা কম্বিনেশন লাগবে। চকলেট সন্দেশ শুনেছেন, চকলেট রসগোল্লা শুনেছেন, এরকম ভেরিয়েন্ট, নতুনত্ব চাই। নিউ জেনারেশন যেমন নতুনত্ব চাই, তেমন পুরোনো জেনারেশন একটু অথেন্টিক জিনিস চাই। সেটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি, যে পুরোনো জিনিস যেটা আছে, যেমন রসগোল্লা, যেমন রস পাতলা হবেই, রাজভোগের রস পাতলা হবে না, রাজভোগের রস কড়াই থাকবে, খেলে যেমন কচকচ করে দাঁতে লাগে, চিনিটা লাগবে। ট্র্যাডিশনাল যদি ছানা বড়া বলেন, অনেকে এখন চায় যে চিনি জমা ছানা বড়া যেটা, কিন্তু নতুন জেনারেশন চিনি জমা ছানা বড়া খেতে পারবে না, খাবেই না। কারণ চিনি জমা ছানা বড়াটা রসটা এতটা মোটা হবে, গায়ে চিনি জমে থাকবে ছানা বড়ার। এই জিনিসটাকে যেমন কাস্টমাররা অবশ্যই ডিমান্ড করলে আমরা অবশ্যই করব। কাস্টমার ডিমান্ড যদি আস্তে আস্তে হারিয়ে যায়, অটোমেটিক আস্তে আস্তে জিনিসটা হারাবে। হয়তো আমার কাছে আজকে হারায়নি, কিন্তু কালকে যদি আমার কাছেও ডিমান্ড আস্তে আস্তে ট্র্যাডিশনাল মিষ্টির ডিমান্ড চলে যায়, অটোমেটিক এই জিনিসটা হারিয়ে যাবে। এই পুজোতে কোনো ইনোভেটিভ প্ল্যান করছো নতুন মিষ্টি লঞ্চ করার? হ্যাঁ, ইচ্ছা আছে। একরকম নয়, 2-3 রকম মিষ্টির এবং একটি দইয়ের প্রিপারেশনের ইচ্ছা আছে সেটা করার। রসগোল্লা যদি একটা মিষ্টি আইটেম বলছি, চকোলা বা রসগোল্লা, যেমন চকোলা বা কেক কাটলে ভেতর থেকে চকলেট বেরিয়ে আসে, সেরকমই রসগোল্লার বা গোলাপজামের মধ্যে এই জিনিসটা করার চেষ্টা করছি। আর একটা করছি, সেটা হচ্ছে সবাই আইসক্রিম খেয়ে যে কোণের মধ্যে, আমি চেষ্টা করছি কোণের মধ্যে দই করার, যাতে নিউ জেনারেশনও তার স্বাদ পাবে এবং ওল্ড জেনারেশনও তার ট্র্যাডিশনাল জিনিসটা পাবে। দ্যাটস ইট স্যার, কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো। থ্যাংক ইউ তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।